এই যে যে লাল জায়গাটুকু, এটা হলো আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমাম। ওই যে আমরা ছবি আঁকলে যেরকম একটা পিক ভ্যালু আঁকি, উঁচা উঁচাটা, তারপরের যেখানে গিয়ে জিরো হলো, এই ডার্কটা হলো জিরোটা, তারপরে আবার একটু উঁচা হলো এর পাশেরটা। তাহলে এখন এই যে প্রথম মিনিমামটা, সেন্ট্রাল ম্যাক্সিমামের পর যে প্রথম মিনিমামটা আছে, ওই মিনিমামটা যে ইকুয়েশনটা ফলো করছে, এইটা হলো ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1.22 ল্যামডা। একটু পার্থক্য তোমরা বুঝতে পারলা যে ইয়ার ক্ষেত্রে ছিল, রেক্টেঙ্গুলার অ্যাপারচারের ক্ষেত্রে এটা ছিল একটা ইন্টিজার, 1 ল্যামডা অথবা 2 ল্যামডা অথবা 3 ল্যামডা অথবা 4 ল্যামডা এরকম ছিল। কিন্তু সার্কুলার অ্যাপারচারের ক্ষেত্রে এইটা ইন্টিগ্রাল ভ্যালু না, এটা হলো 1.22 ল্যামডা। তো এখান থেকে সাইন থিটা গুলো লিখতে পারো। এটা ইকুয়েশন, ডিফারেন্সিয়েশন ইকুয়েশন ফর এ, এবং এটা মিনিমামের জন্য। তো ফার্স্ট এটা হলো ফার্স্ট মিনিমাম সার্কুলার অ্যাপারচার, এটা ফার্স্ট মিনিমামের জন্য। ওই যে ওই প্রথম ডার্কটার জন্য, প্রথম লালটার চারিদিকে যে প্রথম ডার্ক এরিয়াটা আছে সেটার জন্য। আবার কে অ্যাপ্লাই করো? আবার রাফাত আবার ইয়ে করছে ইয়েস। এতজন। জি স্যার। হ্যাঁ, তোমরা মানে দুইজনে তো রেকর্ড করছে, আবার ওকে সবাই স্যার, রেকর্ড করবা? সমস্যা নেই স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এটা বলো সার্কুলার অ্যাপারচারের ক্ষেত্রে আমরা যেটা পেলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম ডবল স্লিটের জন্য, ডিফ্রাকশনের জন্য। ডবল স্লিটের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে দুইটা স্লিট যদি থাকে, তাহলে আমাদের ইন্টারফারেন্সের যে মানে ইন্টেন্সিটির যে এক্সপ্রেশন যেটা হয়, ইন্টেন্সিটির এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু ছিল 4I0 সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই বিটা স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা বাই 2। এখন ডেল্টা বাই 2 কে যদি আমরা গামা বলি, তাহলে আমরা এটা হলো কস স্কোয়ার গামা আমরা লিখি। এবং এইটার প্যাটার্নটা ছিল এরকম যে ডিফ্লেকশন প্যাটার্ন, ওই যে বাইরের যেটা অ্যাজ ইউজুয়াল যে ডিফ্লেকশন প্যাটার্ন আছে, তার ভিতরে আবার ইন্টারফারেন্স প্যাটার্ন দেখছি, এবং ইন্টারফারেন্স প্যাটার্নটা ইজ ইনভলভ বাই দ্য ডিফ্লেকশন প্যাটার্ন। তাহলে এই কস স্কয়ার গামা বা কস স্কয়ার ডেল্টা বাই 2 এই টার্মটা আমাকে ইন্টারফারেন্স দিচ্ছে, আর প্রথম ফ্যাক্টরটা আমাকে ডিফ্লেকশন দিচ্ছে। তাহলে এটা ছিল আমাদের ইকুয়েশন, এবং গামার ভ্যালু ছিল ডেল্টা বাই 2 হইলে পাই বাই ল্যামডা ডি সাইন থিটা। এবার চলো তাদের পজিশন অফ ম্যাক্সিমাম মিনিমাম দেখেছিলাম, আর দেখেছিলাম মিসিং অর্ডার, যে পজিশন গুলা ম্যাক্সিমাম কোথায়। যে দেখো এখানে মিনিমামের পজিশন দেখছিলাম দুইটা, কারণ একটা হলো ইন্টারফারেন্সের জন্য মিনিমাম, আর একটা হলো ডিফ্রাকশনের জন্য মিনিমাম। দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে বি সাইন থিটা ইজ ইকুয়াল টু পি ল্যামডা, আর একটা ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এত। নিচেরটা হলো ইন্টারফারেন্সের জন্য, উপরেরটা হলো ডিফ্রাকশনের জন্য। আর ম্যাক্সিমাম পেয়েছিলাম এক জায়গায়, আমরা তখন এসিউম করে নিয়েছিলাম যে যদি স্লিটটা খুব নেরো হয়, তাহলে ডিফ্লেকশন প্যাটার্নের এইটার কন্ট্রিবিউশন খুব ছোট হবে। আর তখন শুধু গামা ভ্যালুর উপরে ডিপেন্ড করবে, যে ইন্টারফারেন্স প্যাটার্নটাই ম্যাক্সিমাম দিবে, এবং তখন এটা থেকে আমরা পাচ্ছি ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা। এটা হলো ম্যাক্সিমাম এর জন্য। আর এখান থেকে আমরা দেখেছিলাম যে মিসিং অর্ডার কাকে বলে, যে এখানে যে ইন্টারফারেন্সের ইকুয়েশন আর ডিফ্লেকশনের ইকুয়েশন দুইটা একটা একটা ভাগ করলে আমরা যেটা পাচ্ছি এম ল্যামডা বাই পি ল্যামডা, ল্যামডা ল্যামডা ক্যান্সেল, তাহলে এম বাই পি। এম একটা ইন্টিজার, পি একটা ইন্টিজার, কাজে এই দুইটা রেশিও যদি একটা ইন্টিজার হয়, তাহলে ওই ইন্টিজারের করেসপন্ডিং ডিফ্লেকশনের অর্ডার গুলা মিসিং হয়ে যাবে। ওকে, তাহলে যদি ডি বাই বি হয়, তাহলে আমরা বলেছিলাম 2 4 6 এই অর্ডার গুলা মিসিং হয়ে যাবে। ওকে, আজকে গ্রেটিং, ডিফ্লেকশন গ্রেটিং নিয়ে আলোচনা করব। প্রথমে ধরি হোয়াট ইজ গ্রেটিং। গ্রেটিংটা কি আসলে? আমরা টু স্লিট নিয়ে কাজ করেছি। এখন গ্রেটিং হলো যদি অনেকগুলা স্লিট, ধরো রেক্টেঙ্গুলার স্লিটে আছে অনেকগুলা স্লিট অল্প জায়গার মাঝে পাশাপাশি প্যারালেললি ইকুইস্পেস ওয়েতে অ্যারেঞ্জ করা থাকে, মানে ওই মানে সেন্ট্রাল লাইন গুলা মানে রেক্টেঙ্গুলার অ্যাপারচার গুলা মানে
তোমার পাশাপাশি একদম আছে, এবং অল্প জায়গার মাঝে মানে কয়েক হাজার, ধরো 1 ইউনিট লেন্থের মাঝে বা 1 সেন্টিমিটারের মাঝে তোমার কি হলো, এটা আসলে জানি না। হুম। দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি অল্প জায়গার মাঝে পাশাপাশি অনেকগুলা স্লিট অবস্থান করে, তাহলে এটাকে আমরা বলি ডিফ্লেকশন গ্রেটিং। গ্রেটিং এ দুইটা না, এরকম 1 সেন্টিমিটারের মাঝে হয়তো কয়েক হাজার বা কয়েকশো স্লিট পাশাপাশি আছে থাকে, তাহলে আমরা এটাকে গ্রেটিং বলি। বুঝতে পারলাম, গ্রেটিং মানে হলো মেনি স্লিটস অ্যারেঞ্জমেন্ট, যারা প্যারালেলি, যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে প্যারালেলি অ্যারেঞ্জ করা আছে, এবং তারা সেপারেটেড বাই ইকুয়াল স্পেস। যে একটার থেকে পাশেরটার দূরত্ব, যে যদি 1 মিলিমিটার হয়, দ্বিতীয়টা থেকে তৃতীয়টার দূরত্ব 1 মিলিমিটার, তৃতীয়টা মানে এরকম ইকুই স্পেস অনুযায়ী থাকবে। এখন তোমরা হয়তো বলতে পারো, স্যার 1 সেন্টিমিটার কিউবের মধ্যে কয়েক হাজার স্লিট কেমনে তৈরি করব? এটা তৈরি করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো এরকম: ধরো তোমার একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম আছে, গ্লাস আছে, একটা গ্লাসই আছে, তো একটা মানে গ্লাসের পুরাটাই ট্রান্সপারেন্ট, এটা পুরাটা দিয়ে এখন লাইট যাচ্ছে। আমি একটা কাজ করে নিচ্ছি, যে এই গ্লাসের উপরে আমি, ধরো মানে কাচের উপরে তো তোমার ডায়মন্ড দিয়ে দাগ কাটা যায়, তোমরা তো জানো। কাচের উপরে ডায়মন্ড দিয়ে, যে কাচ কাটে, যে এটা ডায়মন্ড দিয়ে ইয়ে দিলে কেটে যায়। তো এখন ওই মানে গ্লাসের পৃষ্ঠের উপরে আমরা যদি ধরো রুলার দিয়ে ধরে, যে একটা টান দিলাম, একটা স্ক্র্যাচ দিলাম, এবং আবার সমান দূরত্বে আরেকটা স্ক্র্যাচ দিলাম, এরকম রুল টানলাম, মানে স্ক্র্যাচ ওই ইয়া দিয়ে, তাহলে যেই জায়গাটুকু তুমি দাগ দিলা, এই জায়গাগুলা কি ওপাক হয়ে গেল, মানে অস্বচ্ছ হয়ে গেল, এই জায়গা দিয়ে লাইট যাইতে পারছে না। কিন্তু দুই দাগের মাঝে যে চিকন জায়গাটা থাকবে, সেটা দিয়ে কিন্তু লাইট যাবে, কাজে দ্যাট পার্ট উইল অ্যাক্ট অ্যাজ এ অ্যাপারচার, মানে রেক্টেঙ্গুলার অ্যাপারচার। তাহলে এইরকম দাগ এক এক সেন্টিমিটারের ভিতরে এবং কয়েকশো বা কয়েক হাজার দাগ কাটা যায়। এবং কাটলে তাহলে ওই যে গ্লাসের যে চিপসটা ছিল, মানে গ্লাসের যে পিসটা ছিল, ওই পিসটাই এখন গ্রেটিং হয়ে গেল। কারণ এটার একটা অংশ দিয়ে আলো যাচ্ছে, মাঝে যে স্ক্র্যাচ আছে এটা দিয়ে যাচ্ছে না, পরটা দিয়ে আবার যাচ্ছে, সিটের একটা সমাহার বা একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এখন এটা কি আমরা ডিফ্লেকশন গ্রেটিং বলি। ডিফ্লেকশন গ্রেটিং দুই রকমের হতে পারে। একটা হলো ট্রান্সমিশন গ্রেটিং, আমি এখন যেটার কথা বললাম এটা হবে ট্রান্সমিশন গ্রেটিং, কারণ এটা গ্লাসের ভিতর দিয়ে ট্রান্সমিট করে ওই লাইট অন্য পাশে বেরিয়ে যাচ্ছে। আরেকটা হতে পারে রিফ্লেকশন গ্রেটিং, সেটাও যদি এরকম অ্যারেঞ্জমেন্ট করো, যে কোনো অ্যারেঞ্জমেন্ট করলে যে অ্যারেঞ্জমেন্ট থেকে শুধু রিফ্লেকশন হবে, ওই রকম ফাঁক থেকে রিফ্লেকশন হচ্ছে, মাঝে স্ক্র্যাচ, রিফ্লেকশন হচ্ছে না, আবার রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে না, তাহলে আমরা আরেক ধরনের ডেটিং পাই। কাজে দুই ধরনের ডেটিং হতে পারে, একটা ট্রান্সমিশন ডেটিং আর একটা হলো রিফ্লেকশন ডেটিং। আর ডেটিং বলতে বুঝবা যে এখানে প্যারালেলি অনেকগুলা স্লিট অ্যারেঞ্জ করা আছে, এবং এই স্লিট গুলোর মানে মাঝে হলো ওপাক, আবার ট্রান্সমিশন অথবা রিফ্লেকশন হবে, আবার ওপাক, আবার ট্রান্সমিশন রিফ্লেকশন হবে, এরকম। তাহলে এরকম অ্যারেঞ্জমেন্টকে আমরা ডিফ্লেকশন গ্রেটিং বলবো। এবং দ্য নাম্বার অফ স্লিটস পার ইউনিট লেংথ ইজ কল্ড দ্য গ্রেটিং কনস্ট্যান্ট। এবং যে একক লেংথের মাঝে কতগুলা লাইন থাকবে, অর্থাৎ স্লিট থাকবে গ্রেটিং এর, তাকে আমরা
গ্রেটিং কনস্ট্যান্ট বলে থাকি। ওকে, মনে রাখো এখানে দুইটা স্লিট না, অনেক স্লিট, এন সংখ্যক স্লিট আছে একক দৈর্ঘ্যের মাঝে। এনটা বললাম যে কয়েক হাজার হইতে পারে, কয়েকশো হইতে পারে, এরকম। ওকে, তাহলে আমরা চলো দেখি যে আমরা চিন্তা করছি যে ধরো একটা সিঙ্গেল সিট ডিফ্লেকশনের কথা আমাদের জানা আছে। তাহলে সিঙ্গেল সিট ডিফ্লেকশনের সব রে গুলা গিয়ে যে লব্ধি, সব ওয়েভ গুলা গিয়ে যে লব্ধি ওয়েভ তৈরি করলো, সেই লব্ধি ওয়েভের অ্যামপ্লিটিউড ধরো এ, লব্ধি ওয়েভের অ্যামপ্লিটিউড এ যদি এ হয়, তাহলে সেকেন্ডটার থেকে আসবে আমি, আর প্রথমটা আর দ্বিতীয়র মাঝে একটা ফেজ ডিফারেন্স থাকবে, কারণ দুইটা ডিস্টেন্স পথ ডিফারেন্স ভিন্ন হবে। তাহলে পরেরটা হবে ই টু দি পাওয়ার আই ডেল্টা, এটা কমপ্লেক্স ফর্মে করা। এরপরটা হবে ই টু দি পাওয়ার আই টুয়াইস ডেল্টা। আমি যেটা লিখছিলাম মানে কস দিয়ে লিখছিলাম, কস ডেল্টা বা কস ফাই বা ডেল্টা, তারপর হলো যোগ কস ওমেগা টি মাইনাস টুয়াইস ডেল্টা, তারপরটা ছিল এটা, ওটা হচ্ছে রিয়েল পার্ট দিয়ে করলাম। আর এটা যদি কমপ্লেক্স ফর্মে ওই ইকুয়েশনটাকে আমরা যদি লিখি এন স্লিটের জন্য, তাহলে আমরা এটা হচ্ছে কমপ্লেক্স ফর্মে অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ, এটা সমান লেখা যায় এ প্লাস ই টু দি পাওয়ার আই ডেল্টা। আই ডেল্টা হলো ফেজ, পরেরটা হবে এ ই টু দি পাওয়ার আই টুয়াইস ডেল্টা এন্ড সো অন, শেষেরটা হবে আই এন মাইনাস ওয়ান ডেল্টা। এটা আমরা সিঙ্গেল স্লিটের মধ্যে যেভাবে করেছিলাম সেটা একটা স্লিটের মাঝে এই বিভিন্ন পয়েন্ট নিয়ে করেছিলাম, আর এই ক্ষেত্রে হলো আমার এন সংখ্যক স্লিট আছে তাদের জন্য করছি। তাহলে এটা মনে আছে তো তোমাদের, এটাকে আমরা যদি যোগ করি তাহলে ই টু দি পাওয়ার, এটা হবে এ ই টু দি আই ডেল্টা, এটাকে লিখতে পারো ই টু দি পাওয়ার আই ডেল্টা স্কয়ার এবং কিউব, এইভাবে লিখতে পারি। তাহলে এটা একটা জিওমেট্রিক সিরিজ, ওই সিরিজটাকে যোগ করলে আমরা পাই, এটা কমন নিছি, নিলে বাকিটা থাকে 1 মাইনাস ই টু দি পাওয়ার আই এন ডেল্টা ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার আই ডেল্টা। ওকে, তাহলে এটা হলো এন স্লিটের জন্য, অর্থাৎ পুরা ডিফ্রাকশন গেটিং এর যতটুকু আলোকিত হচ্ছে, মানে ডিফারেন্ট গেটিং এর যেই পার্টটুকু এক্সপোজ টু দ্য লাইট, সেই পার্টের যতগুলা মানে স্লিট আছে তার উপরে আমরা যোগ করেছি। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, বুঝলো, আর মাঝে মাঝে রেসপন্স করো, না তো বুঝি না তোমরা শুনতেছো কিনা। শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যদি এখন মডুল স্কয়ার করি, মানে এ এর মডুল স্কয়ার করি, এ এর মডুল স্কয়ার মানে কি, এ ই টু দি পাওয়ার আই থিটা স্টার এ ই টু দি পাওয়ার আই থিটা, অর্থাৎ একটা কমপ্লেক্স করে কমপ্লেক্স কনজুগেট করে আবার ওইটাকে গুণ করি। এটা এখানে ভুল হয়েছে, এটা ক্যাপিটাল এ হবে। যে এখানে তোমরা একটু কারেকশন, তোমাদের সামনে নোটবুক থাকলে আমি পরে কারেকশন করবো না। এই যে এইটা হলো ক্যাপিটাল এ তোমার, আমরা যদি উপরে যাই, এই বাম দিকের এটা, বাম দিকে যে ক্যাপিটাল এ ই টু দি আই থিটা, এইটার মডুল স্কয়ার করছি, মানে এইটা স্টার ইনটু এটা। এখানে আমার প্রিন্টিং মিস্টেক আছে, এটা ক্যাপিটাল এ ই টু দি আই থিটা ইনটু ক্যাপিটাল এ ই টু দি আই থিটা। এখন এইটার মানটা বসিয়ে দিচ্ছি, যে একটু আগে ইকুয়েশন আমরা দেখাইছিলাম, মনে আছে, এই যে এখানে দেখা ইকুয়েশন 2, এখানে যে দেখাইছি, এইটা বসিয়ে দিচ্ছি ওখানে। তাহলে এইটার স্টার ইনটু এইটা। তোমরা তো জানো যদি কমপ্লেক্স কনজুগেট হয়, তাহলে কোনো কমপ্লেক্স জিনিস থাকলে আই থাকলে তার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে ছিল, প্রথমটাতে ছিল 1 মাইনাস ই টু দি পাওয়ার আই এন ডেল্টা। এখন স্টার্টার কাজ করলে এটা হয়ে যাবে মাইনাস, নিচেও একটা আই আছে, এটাও হয়ে যাবে মাইনাস। ওকে, আর পরের গুণটা অ্যাজ ইউজুয়াল থাকবে, তাহলে এটা হবে এ স্টার, এটা হলো এ, আর এ স্টার এ হলো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ডেল্টা আসছে ওই স্টারের কারণে, এবং তারপর এটাতে 1 মাইনাস এটা, তার নিচে হবে এটা ইন্টু এটা। এখন আমরা যদি কমপ্লেক্সটাকে ভাঙ্গো, ই টু দি পাওয়ার আই থিটা তোমরা তো জানো, একটা হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা লেখো। তাহলে আমি যদি এটাকে ভাঙ্গি, এখানে আগে মাইনাস চেন আছে, এটা ভাঙলে হবে কস আই এন ডেল্টা মাইনাস সাইন আই ডেল্টা, কিন্তু মাইনাস এটা যদি গুণ করি তাহলে প্রথমটা মাইনাস পরটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1 মাইনাস কস এন ডেল্টা
এটা যে প্রথম পার্টটাকে আমি একসাথে নিয়ে আসছি ওয়ান এর সাথে, রিয়েল পার্টটা। আর একটা পার্ট থাকবে আই সাইন এন ডেল্টা। সিমিলারলি ডান দিকের থেকে ভাঙলে এটা পাবা, কিন্তু ও হ্যাঁ, এটাতে মাইনাস আসবে, ওয়ান মাইনাস কস এন ডেল্টা মাইনাস আই সাইন এন ডেল্টা, কারণ এখানে মাইনাস আছে, এই জন্য দুইটার আগে মাইনাস চলে আসবে। নিচেও এটাকে ভাঙো, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার আই মাইনাস আই ডেল্টা, এটা হচ্ছে কস আই ডেল্টা মাইনাস আই সাইন ডেল্টা, মাইনাস দিয়ে গুণ করলে হবে, মানে কসটা মাইনাস হবে আর সাইনটা প্লাস হয়ে যাবে। তাহলে ওই এইটার মতোই, উপরেটার মতোই, শুধু এনটা নাই, এন ক্যাপিটাল এন নাই, আর বাকিটুকু। আর নিচে ওইখানে তাই একই রকম। ওকে, তাহলে তুমি দেখো তো এটাকে এইরকম লিখতে পারি কিনা। ওয়ান মাইনাস কস ডেল্টাকে যদি আমি যদি এ বলি, সাইন ডেল্টাকে আই সাইন ডেল্টাকে যদি বি বলি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাতে পড়ছে উপরের দুইটা নিচের দুইটা। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু বি স্কোয়ারের ভিতরে একটা আই আছে, তাহলে আই স্কোয়ার যদি লেখো, তো আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে ওই মাইনাস আর এইখানে যে মাইনাস হওয়ার কথা ফর্মুলার দুইটা মিলে প্লাস হয়ে গেছে। নিচেও এক্স্যাক্টলি সিমিলার থিং। ঠিক আছে? না বুঝলে কিন্তু আমাকে কথা বলো, জিজ্ঞেস করো। ফাইন, তাহলে এ স্কোয়ার, এখন উপরেটা স্কোয়ার করো, যদি এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে যদি ভাগ করো, তাহলে ওয়ান প্লাস কস স্কোয়ার এন ডেল্টা মাইনাস টুয়াইস কস এন ডেল্টা প্লাস সাইন স্কোয়ার এন ডেল্টা। তাহলে এখানে মজার ব্যাপার হলো, দেখো এখানে কস স্কোয়ার এন ডেল্টা আছে, আর একদম ডান দিকে উপরে সাইন সাইন স্কোয়ার এন ডেল্টা আছে, তাহলে দুইটা মিলে কত, ওয়ান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে একটা ওয়ান আছে, তাহলে এটা টু হয়ে যাবে। ওকে, আর নিচেও আর থাকবে টু কস এন ডেল্টা, আর নিচেও এরকম একটা টু হবে, আর এটা হবে টু কস মানে এন ডেল্টা থাকবে। এখন আমি যদি টু কমন নেই, তাহলে উপরে টু আর নিচে টু কাটা যাবে, তাহলে থাকবে হলো এ স্কোয়ার ওয়ান মাইনাস কস এন ডেল্টা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস ডেল্টা, এটা থাকলো। এইটাকে আমরা ভাঙতে পারি কি, তোমার তো মনে আছে, তোমরা যে ফর্মুলাটা এখন ইউজ করো, ওয়ান মাইনাস কস, এই এন ডেল্টারে আমি লিখি টু টাইমস এন ডেল্টা বাই টু, এটা লিখতে পারি ভিতরে, তাহলে কস টুয়াইস থিটা বানাইলাম আমি এটাকে। তাহলে ওয়ান মাইনাস কস টুয়াইস থিটা ইজ ইকুয়াল টু কি, টু সাইন স্কোয়ার থিটা। তাহলে নিচেও এইভাবে ভাঙো, ভাঙলে পাবা সাইন স্কোয়ার ডেল্টা বাই টু, আর স্কোয়ার তো এখানে থ্রি ফ্যাক্টর আগেই ছিল, তাহলে আমরা স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি দিস। ওকে, এবং এই এমপ্লিটিউডটা কার, এই এমপ্লিটিউডটা হলো যে প্রত্যেকটা স্লিটের লব্ধি ওয়েভ গুলা গিয়ে যে ইন্টারফারেন্সটা প্যাটার্নটা তৈরি করবে, এটা হলো সেই প্যাটার্নটা। এটা আমরা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার দিস, গামার সাহায্যে প্রকাশ করলাম, ডেল্টা বাই টু না লিখে। বিটাটা ছিল পাই বাই ল্যামডা বি সাইন থিটা, বিটা হলো উইডথ অফ দা স্লিট, স্লিটটা কদ্দুর প্রস্থ সেটা হচ্ছে বি, আর ডি যেখানে আছে, ডিটা এখানে দেখো ডি আছে, ডি হলো দুইটা স্লিটের মাঝে ডিস্টেন্স কদ্দুর, সেটা হলো ডি, এবং ডিটা আসলে ইন্টারফারেন্স টার্মের সাথে আসছে, আর বিটা আসছে হলো ডিফ্লেকশন টার্মের সাথে, এটার সাথে। ওকে, তাহলে দেয়ারফোর এখন যে ইন্টেন্সিটি হবে, সেই ইন্টেন্সিটি হবে আই থিটা ইজ ইকুয়াল টু আই জিরো সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই বিটা স্কোয়ার, মানে এটা এ স্কোয়ারের মান বসিয়ে দিলাম, আর এটার সাথে সাইন স্কোয়ার এন গামা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার গামা। তাহলে দিস ইজ দ্য ইন্টেন্সিটি এক্সপ্রেশন ফর এ ডিফ্রেকশন। ডিফ্রেকশন প্যাটার্নের জন্য আমরা, মানে ও গ্রেটিং এর জন্য, ডিফ্রেকশন মানে গ্রেটিং এর জন্য আমরা পাচ্ছি তাহলে এরকম একটা ফর্মুলা। ওকে, তাহলে তোমাকে যদি বলে দেওয়া হয় যে একটা গ্রেটিং এর জন্য ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা হচ্ছে এটা। এখন আমি যদি দেখতে চাই কোন কোন জায়গায় ম্যাক্সিমাম পাবো,
পজিশন অফ ম্যাক্সিমা এবং মিনিমাম, ওই যে আমরা প্যাটার্নের মাঝে দেখি ম্যাক্সিমাম মিনিমাম। চলো দেখি পজিশন অফ দ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা ফ্রম ইকুয়েশন 1। ফ্রম ইকুয়েশন মানে এই ইকুয়েশনটা, এই যে আই আর কি, 1 মানে আই। এই ইকুয়েশন থেকে আমরা তাহলে লিখতে পারি সিন দ্যাট দ্য ইন্টেন্সিটি উইল বি ম্যাক্সিমাম ওয়েন সাইন স্কোয়ার এন গামা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার গামা যদি ম্যাক্সিমাম হয় তখনই ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। দ্যাট ইজ, তাহলে এটা কত হবে, গামা ইজ ইকুয়াল টু যদি হয় 0 পাই 2 পাই এম পাই যদি হয় তাহলে হবে। ওকে, তাহলে আমরা প্রথমটা আমরা দেখো, যদি গামা 0 হয় তাহলে নিচে 0, তাহলে সাইন 0, তাহলে এটা হচ্ছে এটার মান ম্যাক্সিমাম হবে, কারণ সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, থিটা টেন্ডস টু 0, এটা 1, তখন এটা মান হয় ম্যাক্সিমাম, এই জন্য 0। তারপরে পাই 2 পাই এগুলা হলে এটার মান ম্যাক্সিমাম হবে। সো লিমিট গামা টেন্ডস টু এম পাই, ইন জেনারেল করছি আর কি, এম পাই, এম পাই সাইন এন গামা ডিভাইডেড বাই গামা। এটাকে লিমিট যদি নিতে চাই আমরা, তোমরা কি ইন্টারমিডিয়েটে যখন লিমিট করছিলা ক্যালকুলাসে, তোমাদের একটা লপিটালস থিওরাম ছিল মনে আছে কি, বা এল হসপিটাল থিওরাম করছিলে তোমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে ওইটা আমরা অ্যাপ্লাই করছি এখানে, কারণ নাইলে কি হয়, নিচে 0 উপরে 0 হলে 0/0 হলে তো ইনডিটারমিনেট হয়ে যায়। কাজে আমরা এটাকে লপিটালস থিওরাম ইউজ করে লিখতে পারি লিমিট গামা এম পাই, নিচের থেকে ডিফারেন্সিয়েট করছে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করছে, নিচেরটা করলে কস গামা হয়ে গেল, উপরেরটা হলো n ইনটু কস n গামা হবে। এইবার আমি যদি গামা ইজ ইকুয়াল টু এম পাই বসাই তাহলে এটা 1, এটা 1, -1 হইতে পারে, এটা মানে এম পাই তো, যখন এটা অড নাম্বার, এমটা যখন অড হবে তখন এটা -1 হবে, আর যখন ইভেন হবে তখন প্লাস। তাহলে আর এন এখানে আছে একটা বড় সংখ্যা, কাজে আমরা এইটার মান, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে প্লাস মাইনাস এন, তখন এই লিমিটে এটার ভ্যালু হলো প্লাস মাইনাস, তাহলে সাইন স্কোয়ার এন গামা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু জাস্ট এন স্কোয়ার আমরা লিখতে পারি। So the position of the first maximum is gamma is equal to delta by 2, gamma define করেছিলাম, is equal to pi by lambda d sin theta is equal to m pi. Okay, therefore d sin theta is equal to m lambda, m is equal to this এত। Okay, এটার আগে একটা দেখি প্লাস মাইনাস এন কোথায় ইউজ করব, এইখানে এইটার মান হয়ে যাবে প্লাস মাইনাস এন আর কি, এন স্কোয়ার, মানে না, এটার মান স্কোয়ার যখন করবো তখন এসে এন স্কোয়ার হয়ে যাবে, প্লাস আর মাইনাস যাই থাকো হোল স্কোয়ার করলে এটা এন স্কোয়ার, তাহলে হবে এন স্কোয়ার আই 0 সাইন স্কোয়ার বিটা বাই বিটা। এটা হলো ম্যাক্সিমামের জন্য, ম্যাক্সিমাম পজিশনে প্রথম ম্যাক্সিমাম, যে প্রিন্সিপাল ম্যাক্সিমাম যেটা, সেইখানে আই এর মান। ওকে, এবার আসো আর পজিশন গুলো আমরা দেখলাম। ওকে, তো সব বুঝতে পারছো তো সবাই? সবাই চুপচাপ হলে তো সন্দেহ থাকে যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, পরিষ্কার সবার কাছে? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আজকে এইটা দেখলাম। আজকে স্লাইড, কারণ আজকে তো তোমাদের স্লাইড ছাড়া উপায় নাই, আমি সবগুলো স্লাইড আসলে রেডি করতে পারি নাই, যে এই পর্যন্ত করছি আমরা সেই পর্যন্ত আজকে আরো ক্লাসে নিয়ে আসবো। তারপরে আসো, তবে এটা আমরা ওই যে ডিফ্লেকশনের শেষ হয়ে গেল, ডিফ্লেকশনের যত ইয়া ছিল সব হয়ে যাবে, আমরা শুধু পোলারাইজেশনটা আমি আজকে ওই টাইপ করতে পারি না, স্লাইড বানাইতে পারি নাই, তো সময় পাই না আর কি, রাত্রে কালকে তোমাদের স্লাইড গুলো বানাইলাম আর কি। এনিওয়ে, তাহলে ওই যে ডিসপারশন অফ এ গ্রেটিং, গ্রেটিং এর ডিসপারসিভ পাওয়ার বলে একটা, যে দ্য রেট, হোয়াট ইজ ডিসপারশন, ডিসপারসিভ পাওয়ার হলো যে দ্য রেট অফ চেঞ্জ অফ ডিফ্রেকশন অ্যাঙ্গেল উইথ দ্য ওয়েভলেংথ ইজ কল্ড দ্য অ্যাঙ্গুলার ডিসপারশন।
ইটস এ ডেফিনেশন। ডিসপারশন হলো যে রেট অফ চেঞ্জ অফ ডিফ্রেকশন অ্যাঙ্গেল, যে ল্যামডার সাথে ডিফ্রেকশন অ্যাঙ্গেলের কি পরিবর্তন হয়। যেমন ধরো তুমি একটা 570 অ্যাংস্ট্রমের একটা 570 অ্যাংস্ট্রম ওয়েভলেংথের একটা লাইট পাঠাইছো, তখন যে ডিফ্রেকশন প্যাটার্নটা হলো, ধরো ম্যাক্সিমাম কোথায় কোথায় হলো, মিনিমাম কোথায় কোথায় হলো, এটা রেকর্ড করলাম। পরে 590 এলে মিনিমাম আর ম্যাক্সিমাম পজিশন গুলো থিটার উপরে নির্ভর করছে, যে থিটা কত। ওকে, তাহলে দেখা যাবে যে ওই যে একটা 570-এর জন্য যেই কোণে গিয়ে তুমি মিনিমাম পাইছিলা, 590-এর জন্য একই কোণে মিনিমাম ঘটে নাই, ডিফারেন্ট কোণে মিনিমাম বা ম্যাক্সিমাম ঘটছে। তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ হলো কার সাথে? ওয়েভ লেংথের সাথে। ঠিক আছে, যে ওয়েভ লেংথ তাহলে পরিবর্তন হলে ওই যে মিনিমাম ম্যাক্সিমামের পজিশন গুলা মানে অ্যাঙ্গেল গুলা পরিবর্তন হয়। তাহলে ডিসপারশন হলো এইটাই, দ্য রেট অফ চেঞ্জ অফ মানে ডিফ্রেকশন অ্যাঙ্গেল মানে থিটা উইথ দ্য ওয়েভ লেংথ ইজ কল্ড দ্য অ্যাঙ্গুলার ডিসপারশন। তাহলে এটা হলো ডিসপারশন। এখন একটা গ্রেটিং এর ডিসপারসিভ পাওয়ার আমরা দেখতে চাই, যে একটা গ্রেটিং মানে কতটুক ডিসপার্স করতে পারে, মানে বর্ণালীকে কত মানে আলাদা করে মানে প্রকাশ করতে পারে। So the position of maximum of a grating is expressed by the following equation. আমরা আগে যদি মনে থেকে যে গ্রেটিং এর যে ইকুয়েশনের যে ম্যাক্সিমাম পজিশনের কথা মনে আছে, যদি উপরে আবার যেতে চাও যেতে পারি, তাহলে গ্রেটিং এর ক্ষেত্রে আমরা জানি ফলোইং ইকুয়েশন হলো ডি সেন্টার ইজ ইকুয়াল টু এম ল্যামডা। এটা হলো ম্যাক্সিমাম গুলো যেখানে যেখানে পাই, এম ইজ ইকুয়াল টু 0 1 2 3 এটসেট্রা। নাও ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2, এই ইকুয়েশনটাকে আমি উইথ রেসপেক্ট টু ল্যামডা, ওহো এটা আসলে সিম্বলিক ল্যামডা হবে, আমি একটা স্ল্যাশ দিতে ভুলে গেছি, এই জন্য ইংরেজি শব্দটা এসে গেছে। ল্যামডা উইথ রেসপেক্ট টু ল্যামডা উই হ্যাভ, এটাকে ডিফারেন্সিয়েট করো ল্যামডার সাপেক্ষে, তাহলে বাম পক্ষে পাবা ডি সাইন থিটা আছে, এটা হচ্ছে কস থিটা, তারপর ডি থিটা বাই ডি ল্যামডা ইকুয়াল টু ডান দিকে এম, কারণ ডি ল্যামডা বাই ডি ল্যামডা 1 হয়ে গেল। তাহলে ডি থিটা বাই ডি ল্যামডা ইজ ইকুয়াল টু হলো এম ডি কস থিটা। তাহলে এই ডি থিটা বাই ডি ল্যামডা ইজ ইকুয়াল টু এম ডি কস থিটা, এইটাই আসলে ডিসপারসিভ পাওয়ার। তাহলে এটাকে ডিসপারসিভ পাওয়ার অফ এ ডিফ্রাকশন গ্রেটিং ইজ ডি ইজ ইকুয়াল টু এম ডি কস থিটা। এমটা কি? এমটা ইজ দ্য অর্ডার অফ ডিফ্রাকশন। এম ইজ ইকুয়াল টু মানে 0 হলো 1, 1 হলে মানে মানে এক পাশেরটা পাশের ম্যাক্সিমাম, তারপর 2 হলো এর পরের ম্যাক্সিমামটা। তাহলে এইগুলোকে অর্ডার অফ ডিফ্রাকশন আমরা বলে থাকি। তারপরে এবার আসো দেখি, আমরা দেখি রিজলভিং পাওয়ার। এটাও ডিফ্রাকশনের মানে গেটিং এর আরেকটা রিজলভিং পাওয়ার। হোয়াট ইজ দ্য রিজলভিং পাওয়ার? রিজলভিং পাওয়ারটা হলো, ধরো আমি ডিফারেন্ট ওয়েভলেংথের মানে একটা একটা লাইট পাঠাইলাম, ধরো একটা হোয়াইট লাইট পাঠাইলাম ওই ইয়ার মাঝে দিয়ে, একটা ডিফ্রেকশন গ্রেটিং এর মাঝে দিয়া হোয়াইট লাইট পাঠাইলাম, উল্টা পাশে আমরা ডিফ্রেকশন প্যাটার্নটা দেখলাম। ডিফ্রেকশন প্যাটার্নটাতে লাইন আসবে, লাল নীল হলুদ লাইন। এখন এটা ডিফ্রেকশন গ্রেটিং এর উপর নির্ভর করে যে একটা গ্রেটিং কত ওয়েভ লেংথের মাঝামাঝি দুইটা ওয়েভ গেলে আলাদাভাবে সে প্রকাশ করতে পারে। আর এর চেয়ে কম যদি পার্থক্য হয় ওয়েভ লেংথের, তাহলে ওই ডিফ্রেকশন ওটাকে আলাদাভাবে মানে দেখাইতে পারে না, অর্থাৎ লাইন দেখাইতে পারে না। যেমন ডিফ্রেকশন লাইন যদি তোমরা ভবিষ্যতে দেখো ল্যাবে, আমি জানি না যে সুযোগ হয় কিনা, যদি দেখো তাহলে দেখবা যখন ডিফ্রেকশন গেটিং দিয়ে লাইট দিলা সামনে, দেখবা যে ওই টেলিস্কোপে দেখবা ওখানে লাল নীল হলুদ এই ডিফারেন্ট লাইন দেখবা। এবার লাইন গুলো মানে কি, আগে লাইট গুলো একসাথে সাদা যখন ছিল সবগুলো মিক্স ছিল, আমরা আলাদা করতে পারতাম না। যখনই ডিফ্রেকশন গেটিং দিয়ে গেল তখন এদেরকে
মানে আলাদা করে ফেললো, মানে লালটা এক অ্যাঙ্গেলে গেল, লালের ওয়েভলেংথ একরকম, কাজে সে একটা অ্যাঙ্গেলে গেল, নীলটা আরেকটা অ্যাঙ্গেলে ডিসপার্স হলো, এরপরেরটা আরেকটা অ্যাঙ্গেলে ডিসপার্স হলো। যদি হলো, এখন অ্যাঙ্গেলের যে সেপারেশনটা, এই সেপারেশনটা যদি এইরকম হয় যে এটা হলে আমরা স্পষ্ট লাল নীল দেখতে পাচ্ছি, আলাদা আলাদা লাইন হিসেবে দেখতে পাচ্ছি। কিন্তু যদি ডিফ্রাকশন গ্রেটিং এর রিজলভিং পাওয়ার হলো ওইটা, যেটা হলো জাস্ট মানে ধরো 5 ওয়েভলেংথ বা 10 ওয়েভলেংথ ডিফারেন্স থাকলে দুইটা ওয়েভের, জাস্ট সে দুইটা লাইন হিসেবে দেখায়, এর চেয়ে কম থাকলে আর দেখাইতে পারে না। সরি, আমার একটা ফোন আসছে। আমি একটু ক্লাসে আছি, আজকে বলতাম, তারপরে কথা বলবো। না, এটা ব্যস্ত দিতে বলা বাড়তি রাখবি। কত কত তুই কম্পিউটার পছন্দ করবে, আমি ক্লাসটা দিব, পরে কথা বলবো। আমরা বুঝতে পারলাম তো রিজলভিং পাওয়ারটা কি জিনিস। রিজলভিং পাওয়ার হলো যে যেমন দুইটা ওয়েভলেংথের মাঝে ডিফারেন্স কত হলে গ্রেটিংটা জাস্ট দুইটাকে আলাদা করে প্রেজেন্ট করতে পারে, মানে আলাদা দুইটা আলাদা লাইন হিসেবে ওই ডিফ্লেকশনের মাঝে দেখাইতে পারে, জাস্ট আলাদা করতে পারে। এর চেয়ে যদি কাছাকাছি হয়ে যায় তাহলে দুইটা লাইন আলাদা করে দেখাইতে পারবে না, দুই লাইন এক জায়গায় একই জায়গায় পড়ে যাবে। দুই লাইন বলতে কিন্তু ওই বর্ণালীর রেখা, কিন্তু লাল নীল রেখা, আমি লাইন বলতে যে জিনিসটা বলছি এই লাইনটা কিন্তু বর্ণালী রেখা মনে করবা। ওকে, তাহলে দুইটা বর্ণালী রেখা জাস্ট রিজলভ করতে পারে, অর্থাৎ আলাদা করে দেখাইতে পারে যেই ওয়েভলেংথের মাঝে যেই পার্থক্য থাকলে, তাহলে ওইটাই হলো এই আমরা রিজলভিং পাওয়ার যখন ডিফাইন করি। আর ল্যামডা বাই ডেল ল্যামডা, ল্যামডাটা হলো মিন ভ্যালু, দুইটা ওয়েভলেংথের যে গড়, মানে গড় ওয়েভলেংথটা, মানে দুইটা যোগ করে দুইটা ভাগ করলে যেটা এটা, আর ডেল ল্যামডাটা হলো ডিফারেন্সটা, যে দুইটা ওয়েভলেংথের মধ্যে ডিফারেন্স। তাহলে এই অনুপাতটাকে আমরা বলি রিজলভিং পাওয়ার। আর এই রিজলভিং পাওয়ার উপর ডিপেন্ড করছে যে মানে এই রিজলভিং পাওয়ার মানে এই পাওয়ার হলে সে দুইটা লাইনকে, দুইটা স্পেকট্রামের আর কি বর্ণালীর দুইটা লাইনকে সে আলাদা করে দেখাইতে পারবে। ওকে, তাহলে দেখো আমরা ইংরেজিটা একটু আলোচনা করি। তাহলে দ্য অ্যাবিলিটি অফ এ গ্রেটিং, ডিফ্রাকশন গ্রেটিং লাগাই দিলে হলো গ্রেটিং ইজ জাস্ট টু সেপারেট, এটা টু লাগবে, জাস্ট টু সেপারেট টু লাইনস অফ এ স্পেকট্রাম, একটা এম হবে, কালকে টাইপ করছে তাড়াতাড়ি সবগুলো আছে, স্পেকট্রাম ইজ নোন এজ দ্য রিজলভিং পাওয়ার। ইট ইজ ডিফাইন্ড এজ, মানে সিম্বলিক্যালি যে ডেফিনেশন হলো এটা, where del lambda is the difference of wavelengths of two lines in the spectrum which the grating can just resolve, যেটা জাস্ট আলাদা করে দেখাইতে পারে। এর চেয়ে যদি দুটো ওয়েভলেংথের মান এর চেয়ে কাছাকাছি হয়ে যায় তাহলে সে দুইটা আলাদা লাইন হিসেবে ডিফ্রেকশনে দেখাইতে পারে না। এটা হলো যে লোয়েস্ট ডিফারেন্সটা, এর চেয়ে বড় ডিফারেন্স হলে সে দেখাইতে পারবে, কোনো অসুবিধা নাই, ইটস লোয়েস্ট ডিফারেন্স, ডেল্টা ল্যামডা যেটা এটা। According to the Rayleigh's criterion, if the first maximum due to wavelength lambda plus delta lambda, ধরো lambda plus delta lambda তরঙ্গ দৈর্ঘ্যে তরঙ্গ falls on the first minimum due to wavelength lambda, then হবে এটা, then the two lines corresponding to this wavelength can be just resolved, অর্থাৎ
ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম ইচ আদার, একটা থেকে আলাদা আমরা আলাদা করে দেখতে পারি। এটা হলো রেইলের ক্রাইটেরিয়া। রেডি কি বললো যে ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডা এই ওয়েভলেংথের লাইটের ম্যাক্সিমাম যেখানে পড়বে, ফার্স্ট ম্যাক্সিমামটা, যদি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভলেংথের ওয়েভের যে ফার্স্ট মিনিমাম ডিফ্রেকশনের মিনিমামটা ঠিক একই জায়গায় পড়ে, তখনই শুধু দুইটা লাইটকে আলাদা করে রিজলভ করে ওই মানে দেখাইতে পারবে। মানে ডিফ্রেকশন গেটিং এর পরে যে আমরা স্পেকট্রামটা দেখবো, ওই স্পেকট্রামে দুইটা আলাদা লাইন আমরা আলাদাভাবে দেখতে পাবো। ওকে ওকে, if two extreme points fall closer than this, then these cannot be resolved. যদি এরা এর চেয়ে কাছাকাছি পড়ে, এখন বলছি একটা ওয়েভলেংথের ম্যাক্সিমাম আর একটা ওয়েভলেংথের মিনিমাম এর উপরে যদি পড়ে তখন রিজলভ করতে পারবে, কিন্তু যদি এর চেয়ে কাছাকাছি থাকে পড়ে যায় তাহলে আর দুইটা ওয়েভলেংথকে আলাদা করে এই ডিফ্রেকশনের মাঝে স্পেকট্রামের মাঝে সে দেখাইতে পারবে না। If two extreme points fall closer than then these cannot be resolved. তখন এইগুলাকে রিজলভ করা যাবে না। টু লাইন্স মানে ওই যে স্পেকট্রামের লাইন্স মানে লাল নীল লাইনগুলা, রঙের লাইনগুলা। টু লাইন্স ক্যান বি সেপারেটেড ফ্রম ইচ আদার ইফ ফর এ ডিফ্রেকশন অ্যাঙ্গেল থিটা and an order of diffraction m satisfy the following equation. দেখো স্যার হ্যাঁ বলো। ওই যে সাইডটাকে যা বলছিলেন যে ওই যে দেখানো যাবে না, ওই জিনিসটা স্যার একটু বুঝি নাই। ওই যে ডিফ্রাকশন ধরো প্যাটার্ন। ধরো তোমার একটা ডিফ্রেকশন গেটিং আছে, হ্যাঁ একটা গ্রেটিং আছে, গ্রেটিং এর এক পাশ থেকে তুমি আলো ফেলছো ওই ইয়াটার উপরে, গ্রেটিংটার উপরে, তাহলে উল্টা পাশে কি দেখবা? উল্টা পাশে যে স্ক্রিন আছে, স্ক্রিনের উপরে তুমি একটা স্পেকট্রাম দেখবা। এই পাশে কিন্তু কোনো স্পেকট্রাম দেখছিল না, এই পাশে হলো একটা আলো, ধরো সাদা আলো পাঠাচ্ছি, কিন্তু ওই পাশে যখন ডিফ্রেকশন হওয়ার পরে ম্যাক্সিমাম মিনিমাম হলো, তখন দেখবো এই ম্যাক্সিমাম মিনিমাম গুলো হলো জাস্ট একটা আছে কালার্ড লাইন, তো একটা লাল, একটা নীল, একটা সবুজ, একটা হলুদ, ওই লাইন গুলো ওখানে দেখবা ডিফ্রেকশনের পরে। তাহলে লাল হলুদ মানে লাল হলুদ নীল, এই যে লাইনগুলো দেখছো, এই লাইনগুলো কি এক একটা ওয়েভলেংথের জন্য। তোমরা তো জানো এক এক কালারের ওয়েভলেংথ কি এক এক রকম না? জি স্যার। লালের ওয়েভলেংথ এক, নীলের ওয়েভলেংথ এক, আর এটা এখন এই ডিফ্রেকশন কিন্তু তোমাকে ওই স্ক্রিনের উপরে যে লাল নীল হলুদ লাইনগুলো যে দেখাইলো, এই হলুদ হলুদ লাইনগুলো সে দুইটা ওয়েভলেংথের মাঝে কতটুক ডিফারেন্স হলে সে আলাদা করে ওখানে দেখাইতে পারে। আর এর চেয়ে যদি কাছাকাছি হয়ে যায় ওয়েভলেংথের ডিফারেন্সটা, তাহলে আর আলাদা করে দেখাইতে পারে না, রিজলভ করতে পারলো না, সে ওটা একসাথে থেকে গেল। আমার কথা বুঝতে পারলো এখন কি? জি স্যার। ওখানে আলাদা করে দেখাইতে পারে কখন, এটাই রিজলভ করা, যে ওখানে লাইটটা গেলে ওখানে দুইটা লাইন দেখা গেল, তখন হয়তো একটা লাল একটা নীল। কিন্তু যদি ওয়েভলেংথের পার্থক্য এর চেয়ে কাছাকাছি হয়, তাহলে লাল নীল আর আলাদা করে দেখাইতে পারে না, সে হয়তো আরেকটা লাইন দেখাইলো, তখন দুইটা সেপারেট লাইন না দিঘা, তখন হয়তো একটা লাইন দেখবা। এটাই হলো মানে সেপারেশন করা, যেটা রিজলভ করা মানেটা কি, বুঝতে পারলা? জি স্যার। হ্যাঁ, তাহলে রেলির ক্রাইটেরিয়ান হলো রেলির যে বৈশিষ্ট্য, রেলি সাহেব বললেন যে যদি একটা ওয়েভলেংথ যেমন ল্যামডা প্লাস ডেল ল্যামডা ওয়েভলেংথের যেখানে ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ইন্টেন্সিটি বেশি হবে সবচেয়ে, আর এইখানে যদি ল্যামডা ওয়েভলেংথের একটা লাইটের মিনিমাম গিয়া পড়ে ওই জায়গায় একই পজিশনে একই থিটায় যদি পড়ে, তবে এই দুইটাকে জাস্ট রিজলভ করা যাবে, অর্থাৎ এই দুইটা আলাদা সেপারেট লাইন হিসেবে আসবে। যদি এর চেয়ে কাছাকাছি মানে হয়ে যায়, মানে এর কাছে পড়ে, একটা ম্যাক্সিমাম আর একটা মিনিমাম রূপে না পড়ে একটার ম্যাক্সিমাম আর একটা ম্যাক্সিমামের রূপেই মানে এরকম কাছাকাছি পড়ে যায়, তখন আর এই দুইটা লাইনকে আলাদা করে তুমি দেখতে পাবে না ওই স্পেকট্রামের মাঝে। ওকে, তাহলে এখন আসো যে একটা হলো ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা প্লাস ডেল ল্যামডা,
আর এটা হলো ডি সাইন থিটা এম প্লাস 1/n ল্যামডা। তাহলে এই দুইটার একটা ম্যাক্সিমাম আর একটা মিনিমামের সময়, কিন্তু ডি সাইন থিটা সেম, একই অ্যাঙ্গেলে ঘটছে ঘটনাটা, একই অর্ডারে, এমও সেম ইয়াও সেম। এই ঘটনাটা যদি ঘটে তখন আমরা কি লিখতে পারি, তাহলে ডান দিকের এটা সমান ডান দিকের এটা, তাহলে লিখতে পারি এম ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডা ইজ ইকুয়াল টু এম প্লাস 1/n ল্যামডা। ওকে, এখন এগুলো ভাঙলে হলো এম ল্যামডা প্লাস এম ডেল্টা ল্যামডা প্লাস ইজ ইকুয়াল টু এম ল্যামডা প্লাস 1/n ল্যামডা। তাহলে দেখো এম ল্যামডা দুই পাশ থেকে কেটে দাও, বাকি যেটা থাকে ওটা একটু সাজিয়ে লেখো। তাহলে তোমার থাকবে হলো ল্যামডা ডিভাইডেড বাই ডেল ল্যামডা। এখানে ল্যামডাকে এই ডেল ল্যামডাটা ভাগ করো, তাহলে এই যে এম কে 1/n দিয়ে ভাগ করো, তাহলে এম ইন্টু এন। ওকে, আর এটা কি বাই ডেফিনেশন হলো রিজলভিং পাওয়ার। বাই ডেফিনেশন এটা হলো আমার রিজলভিং পাওয়ার। সো দ্য রিজলভিং পাওয়ার আর ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই ডেল ল্যামডা ডেল্টা ল্যামডা ডিভাইডেড ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু এম ল্যামডা। এটা আমরা যেটাতে পাইলাম, মানে এম এন, ল্যামডা না, এম এন পাইলাম। এন হলো কি আমার স্লিটের সংখ্যা, যে স্লিটগুলা উপরে লাইট পড়ছে, এই স্লিটের সংখ্যা, কিন্তু পুরো গ্রেডিং এর মানে সংখ্যা না, যেই গ্রেডিং এর যে অংশটুকুর উপরে লাইট পড়ছে তার মাঝে কতগুলো লাইন আছে, সেই লাইনটা হলো এন। কারণ এই লাইনগুলোর দ্বারা এই স্লিট গুলোর দ্বারা এই ডিফ্লেকশন ঘটবে, কাজে এখানে এনটা হলো ওই স্লিটের সংখ্যাটা। আমি এখন একটা কাজ করি, এখানে এম আছে ডান দিকে, একটা ডি কস থিটা দিয়ে গুণ ভাগ করি, একটা ডি কস থিটা দিয়ে গুণ করি, তাহলে পাইলাম এম ডি কস থিটা ইন্টু এন ডি কস থিটা। তাহলে এম ডি কস থিটা কি মনে আছে আমাদের কি ছিল, ডিসপারসিভ পাওয়ার। এই যে একটু আগে দেখলাম, এই যে এখানে দেখো ডি ডিসপারসিভ পাওয়ার ইজ এম বাই ডি কস থিটা, এটা ছিল আমার ডিসপারসিভ পাওয়ার। তাহলে ডিসপারসিভ পাওয়ারের সাথে রিজলভিং পাওয়ার একটা সম্পর্ক আমরা এখানে তৈরি করছি, তাহলে এইটা হলো তার ডিসপারসিভ পাওয়ার। আর এন ডি কস থিটা, এন ডি কস হলো যে লাইনগুলো এক্সপোজড হচ্ছে সেই লাইনগুলোর উইডথ, মানে যে স্লিট গুলো তোমার আলোতে এক্সপোজ হচ্ছে সেই কতটুক উইডথের মাঝে সেই স্লাইড গুলো আছে, সেই স্লাইড না স্লিট গুলো আছে, সেটার প্রস্থটা হলো এটা নিচেরটা এন ডি কস থিটা। কাজে আমরা এখানে লিখতে পারি, তাহলে এটা হলো অ্যাঙ্গুলার ডিসপারসিভ পাওয়ার প্রথম পার্টটা, আর সেকেন্ড পার্টটা হলো উইডথ অফ দা গ্রেটিং এক্সপোজ টু লাইট। লাইটে এক্সপোজ করা যে অংশটা আছে গ্রেটিং এর তার প্রস্থ, তাহলে এইটা দুইটা গুণ করলে আমরা রিজলভিং পাওয়ার পাই। কাজে রিজলভিং পাওয়ার ইজ রিলেটেড টু দা ডিসপারসিভ পাওয়ার এবং উইডথ অফ দা গ্রেটিং এক্সপোজ টু লাইট। তাহলে এটা হলো ওই দুটার মাঝে সম্পর্ক। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি, কারণ স্লাইড আমার রেডি হয়েছে এই পর্যন্ত আজকে তোমাদের। ঠিক আছে, এখন প্রশ্ন থাকলে বলো। আর অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিবা তোমরা? অ্যাটেন্ডেন্স তো ইয়ার থেকে নিতে পারবা নাকি, না ইয়া থেকে মানে, হ্যালো কি শুনতে পাচ্ছ? কি কেউ অ্যাটেন্ডেন্সটা কি আমরা ইয়াতে গিয়ে দিব ম্যানুয়ালি? জি স্যার। তাহলে আমাকে যেতে হবে ওখানে আবার। ঠিক আছে।